স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আপনারা গিয়ে দেখেন কি করা লাগবে, বলবেন লোক পাঠিয়ে দেব। মিষ্টি কথায় বলবেন না আব্বু, মাথায় রাখবেন আমি শান্ত আছি, শ্রদ্ধা করি সম্পর্কগুলোকে। নতুবা যে কাজ আপনার ভাইয়ের পরিবার করেছে অবশ্যই তাদের অস্তিত্ব বিলীন করতে আধ ঘন্টার বেশি সময় নিতাম না। সোফা থেকে উঠেই ধূপ ধাপ পা ফেলে কামরার উদ্দেশ্যে ফ্রেশ হয়ে ফোন হাতে নিল। 10-15 দিন কেটে গেল শূন্য কামরাটিতে। ঋণঋণে কণ্ঠস্বর সালাম সহ ভেসে এলো। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। বাড়িতে কখন ফিরেছ? 2টা বাজে। মেয়ে কি করে? খেলা করছে বাইরে মামা আর খালাদের সাথে। আচ্ছা, এই 1 মিনিট, মামাকে? দিয়া মুচকি হেসে ফোন কেটে দিল। এমপিকে একটু জ্বালাতে মন চাইলো, এর মাঝে কল্পনা এসে ডাকলো। ফোন রেখে নিচে চলে যাওয়াতে জানতেও পারলো না ওপাশের মানুষটা কতটা অস্থির হয়ে তড়পাচ্ছে। বিরামহীন লাগাতার ফোন দিয়েই যাচ্ছে। সেদিন রাতে শাহাদের সাথে বিশদ আলোচনায় বসেছিল দিয়া। অনেক কিছুই জানতো বাবা মায়ের ব্যাপারে। কোনো এক অলৌকিক কারণে দিয়ার মনে হয়েছে শাহাদকে আটকানো প্রয়োজন, তাই অনুরোধ করেছিল যেন সবকিছু স্বাভাবিকভাবে হয়। ঝামেলা করতে গেলে শেহজার পরিণতি যদি দিয়ার মতো হয় তা দিয়া মেনে নিতে পারবে না। যতই ক্ষমতা থাকুক, আইনের ফাঁক ফোকরে অপরাধীরা পালিয়ে যায়। তবে সত্যি শাহাদের প্ল্যান ছিল মারাত্মক ভয়াতর, যার সম্বন্ধে অবগত ছিল একমাত্র নোমান এবং পাভেল। রাতের আধারে সবচেয়ে বড় নৃশংসতা চালাতে প্রস্তুত ছিল এমপি। সেনাপতিদের কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করতে এসেছিল অর্ধাঙ্গিনীর নিকট। মাঝপথেই থামিয়ে দেয় ওদের দুজনকে। পরিকল্পিত হত্যাযজ্ঞ চালাতেই নোমান দূরত্ব পেরিয়ে রাতে আধারে বাংলাদেশে এসে পৌঁছেছিল। রাশেদ চলে যাবার পর থেকে উপস্থিত রাগের ধাক্কা সামলাতে পারে না শাহাদ। কোনো না কোনো অকল্যাণকর কাজ করেই বসে। যেমন বাসা থেকে বের হয়ে মোহনা মিশুর উপর অকথ্য নির্যাতন চালিয়ে পেট থেকে সব কথা উগলে এনেছে। সেখানে উপস্থিত ছিল পাভেল এবং গোয়েন্দা ইউনিটের চৌকস নারী সদস্য উপমা। এক পর্যায়ে পাভেলও ভয় পেয়ে গিয়েছিল মোহনা মারা যাবে কিনা তা ভেবে। ইলেকট্রিক শক সবাই যখন দেয় মাথায়, শাহাদ দিতে বলেছিল কানে, পায়ের আঙুলে এবং পেটে। কতটা ভয়ানক ভাবা যায়। ক্লান্ত হয়ে একের পর এক কথা বলতে থাকে মোহনা। পুরো রেকর্ড করে উপমা। সর্বশেষ তথ্য ছিল দিয়ার উপর যে কোনো সময় হামলা করতে পারে চাচা রেদওয়ান। কেবল তাই নয়, পরিকল্পনা ছিল দিয়াকে ধর্ষিতা বানিয়ে শাহাদ ইমরোজের উপর প্রতিশোধ নেবে। নিস্তব্ধ শাহাদের প্রতিক্রিয়া ছিল শেষ অংশে। ক্রোধানল ছড়িয়ে পড়ে বদন জোরে, চোখ জোড়া রক্তিম আকার ধারণ করে। বসা থেকে উঠে সরাসরি মোহনার চুলের মুঠি ধরে মাথাটা মুচকে দেয়। মেয়েটার ঘাড় হয়তো আর কখনো ঠিক হবে বলে মনে হয় না। তবে উপমা পাভেল তৎক্ষণাৎ হসপিটালমুখী হয়। এরপর পুরো ঘটনা এমনভাবে সাজানো হয় যেন সব দোষ রেদওয়ান করেছে। মজুমদার বাড়ির উঠোন এখন আনন্দিত। দিয়া এখন নিজেই অসহায়। দুস্থদের খাবারের ব্যবস্থা করেছে। তদারকি করছে মঈন সাহেব ও কল্পনার স্বামী। গত পরশু সে দেশে এসেছে। চলছে বিশাল ভোজ আয়োজন, বড় বড় হাঁড়িতে রান্নার এলাহি কারবার। মন খুশি হবে না কেন? অকালে ছিনিয়ে নেওয়া দিয়ার বাবা মায়ের হত্যার আসামিরা যে ধরা পড়েছে। চোখের সামনে ভেসে উঠেছে ছোট্ট সাজানো পরিবার। আকাশে মেঘনাদ, মাটির সোদা গন্ধ, হঠাৎ ধমকা হাওয়া। উঠোন থেকে সব সরিয়ে কাছারি ঘরের পথে সবাই। বৃষ্টি এলে যেসব বরবাদ হবে। এখন শাড়ি পরেছে এমপি বধূ। শেহজা খেলা করছে বাড়ি জোরে, সাথে আছে বাড়ির সবাই আত্মীয়রা। ধূপ ধাপ পা ফেলে ছুটে চলল ছাদের দিকে। হাওয়ার তেজ বাঁধ মানছে না। ছাদের ঠিক মাঝখানটাতে দাঁড়িয়ে দুহাত মেলে ধরল শূন্যে। এক পাশে আঁচল উঠছে ঝমঝম করে বাড়ি ধারা, ভিজিয়ে দিচ্ছে তনু মন। দোলন চাপার সুবাস, বেলি ফুলের মায়া, রজনীগন্ধার অনুভূতি এখন সব ছড়িয়ে সেই ছোট্ট দিয়া পানিতে ঝাঁপিয়ে বেড়াচ্ছে। চোখ বেয়ে নেমে আসছে আনন্দ অশ্রু। আকাশের দিকে তাকাতে পারছে না বাড়ির তোরে। তবুও বাড়ি ফোটার সাথে যুদ্ধ ঘোষণা করে চিৎকার করে কেঁদে কেঁদে বলল, বাবাজান, পৃথিবীতে ফিনিক ফোটা জ্যোৎস্না আসেনি তোমরা চলে যাওয়ার পর। শ্রাবণ মাসে টিনের চালের বৃষ্টির সেতার শুনেনি তোমার মেয়ে। সেই অলৌকিক সঙ্গীত আজও তোমার মেয়ে শুনতে চায় বাবাজান। এর কারণ তুমি নেই। আমি তোমার কাছের চুড়ি পরেছি আজ। তুমি শাড়ি পরতে পারতে না বলে তুমি না আবার
আমার কাছে যেতে মাঝে মাঝে। আজ তোমার মেয়ে শাড়ির সাথে বাস করে। তোমরা কোথায়? দিয়ার কাছে তোমাদের দিয়ার মতো একটা ছোট্ট পরী আছে। আমার বেঁচে থাকার অবলম্বন এখন সেই পরী। তোমরা কি ছুবে না আমার সেই পরীকে? পানি ক্রমশ ঠান্ডা হয়ে আসছে, শরীর কেঁপে কেঁপে উঠছে। পেছন থেকে কোমর জড়িয়ে ধরল কেউ। এই স্পর্শ পরিচিত দিয়ার। পেছন না দেখেই বলল, এমপি সাহেব, বাবাজানের টিনের চালের সেতার শুনবো আজ। আমায় নিয়ে চলুন। চাচা সাহেব আমাকে যেতেই দিল না, কাঁদবো বলে। সামলাতে পারবেন না তারা, তাই এখন তো আপনি এসেছেন, নিয়ে চলুন না। নিজের দিকে ঘুরিয়ে ভেজা কপালে উষ্ণ পরশ দিয়ে কোলে তুলে নিল প্রিয়সীকে। নিজেও ভিজে চুপচুপা আদুরে কণ্ঠে জবাব দিল, নিয়ে যাব ফারা, আগে ভেজা শাড়ি বদলে নাও। এক্ষুনি যাব। ক্ষুধা পেয়েছে তো। গলা জড়িয়ে ধরল শাহাদের। বাধ্য মেয়ের মতো বলল, বৃষ্টি থেমে যাবে তো? তুমি শাড়ি পরিবর্তন করে বাবাজানের প্রিয় রঙের শাড়ি আর আম্মাজানের দেয়া কাচের চুড়ি পরো। এর মাঝে আমি একটা দরখাস্ত লিখি বৃষ্টিকে, যেন আজ কিছুক্ষণ থেকে যায়, অন্তত আমার বৃষ্টিবিলাসী সেই বাড়ি পৌঁছানো অবধি। ঠিক আছে? বাধ্য বাচ্চার মতো মাথা নাড়ি। এতক্ষণে সাহাদ সিঁড়ি বেয়ে সহধর্মিণীকে নিয়ে কামরায় চলে এসেছে, সে কথা জানতেই পারেনি বিভোর হয়ে থাকা প্রিয়সী। কোল থেকে নামিয়ে ওয়াশরুমের সামনে দাঁড় করিয়ে বলল, বলো মেয়ে, বাবাজানের প্রিয় রং কি? সবুজ। হাতের পানি ঝেড়ে সবুজ শাড়ি ব্লাউজ নামিয়ে ফেলল পুরনো কাঠের আলমারি থেকে। নিজের গায়ে শার্ট খুলে ফেলল। আলমারি থেকে টি শার্ট নামিয়ে গায়ে গলিয়ে বলল, এবার বলো মেয়ে, আম্মাজানের চুড়ি কোথায় পাবো? দিয়া থর থর করে ঠান্ডায় কাঁপছে। হাত উঠিয়ে আঙুল দিয়ে ইঙ্গিত করে দেখালো। ড্রেসিং টেবিলের কর্নারে দরজা খুললে। টাওয়ালটা কোমরে পেঁচিয়ে প্যান্ট খুলে ছুঁড়ে মারলো এক পাশে। ট্রাউজার পরে ড্রেসিং টেবিল থেকে চুড়ি বের করে একসাথে খাটের উপর সাজিয়ে রেখে বলল, পাল্টে দিব নাকি নিজে পাল্টাবে? দিয়া নিশ্চুপ, মেয়েটা ধ্যানে নেই। সাত সরাসরি সামনে এসে একটানে আঁচল ফেলে দিল নিচে। দিয়ার চোখে তাকিয়ে এখনো কাঁদছে। এজন্যই নিচে মঈন চাচা বলেছিল এই মেয়ে সকাল থেকে পাগলামি করছে। গত রাতেই সাহাদ জানিয়েছে সব সম্প্রচার ইতিমধ্যে শুরু হয়েছে টেলিভিশনগুলোতে। চিন্তিত ভঙ্গিতে মঈন চাচা জানালেন, পরীক্ষা কিভাবে দিয়েছেন আল্লাহ জানেন। ভালো। ভাবনা থেকে বের হয়ে টাওয়াল দিয়ে প্রিয়সীর মাথা মুছিয়ে দিতে দিতে বলল, কি দরকার ছিল আমাকে এভাবে চিন্তায় ফেলার? চোখ তুলে দিয়া বলল, চিন্তায় ফেলিনি তো। শেজার আঙ্কেল এসেছে, এই কথা না বলে মামা বলেই তো ঝামেলা পাকিয়েছেন। দিয়া ফিক করে হেসে দিল কান্নার মাঝে। এতক্ষণে এই মেয়ের হাসি দেখে আত্মায় পানি এলো শাহাদের। পুনরায় ঠোঁট উল্টে রেখেছে বৃষ্টিস্নাত পরিবেশ। মানুষজন ঘরে ফিরে নিজেদের মাঝে আবেগ ঘন মুহূর্ত তৈরিতে, অথচ সে ছোট্ট বউ সামলাতে ব্যস্ত। এর মাঝে এই মেয়ের কাণ্ড কারখানা মোহনীয় নিজের শরীরের সাথে ছোট্ট দেহটাকে মিশিয়ে রেখেছে সযত্নে। দিয়ার অধর ছুঁয়ে দিচ্ছে টি শার্টের বোতাম খোলা উদামবুকে। প্রতিটি লোমকূপ শিহরে উঠলেও নিজেকে নিয়ন্ত্রণে রাখছে এমপি। এই মেয়ে নিজেই নিজের মাঝে নেই। পাতলা তুলতুলে অধরের ছোট ছোট উষ্ণ ছোঁয়াতে ভরিয়ে দিচ্ছে এমপির উন্মুক্ত লোমশ বুক। জোরে শ্বাস ফেলছে এমপি, নিজেকে পুরোপুরি কাবু করে ফেলেছে। প্রিয়সীর অধরে আলতো অধর ছুঁয়ে প্রশ্ন করল, কি হয়েছে বউ? মাথা নাড়ালো ফারহা। কিচ্ছু হয়নি বোঝালো। যত্নের সাথে প্রতিটি দেহ আবরণী খুলে আলমারি থেকে বের করা নতুন শাড়ি ব্লাউজে সজ্জিত করে সাহাদ সত্তাকে মর্মে মারার জন্য নিজ হাতে গায়ে জড়িয়ে দিতে ব্যস্ত সাহাদ। দিয়া মুচকি হেসে বলে, শাড়ি পরানো শিখলেন কি করে? সবকটা নারী সদস্য পিচ্চিকালে তাদের বায়না নিয়ে উপস্থিত হতো ভাইজানের নিকট। আদুরে বায়না ছিল শিফার, আম্মুর কাছ থেকে তাই শিখে নিয়েছি। কাজের সময় আম্মুকে অনেক জ্বালাতো শাড়ি পরিয়ে দিতে, খুন্তির বাড়িও খেত। রক্ষা করে আমি রাজকার্য হাতে নিলাম, সেভাবেই শেখা। দিয়া হাসে আর ভাবে মানুষটা কেমন আচরণ করলো 2 বছর আগে। কেউ কি বিশ্বাস করবে এই সেই সাহাদ? দিয়া সেই বিশ্বাস করে, কারণ সে জানে মানুষ ভুল করে। ভুল না করলে সঠিকের কোনো মূল্যই থাকতো না দুনিয়াতে। যেমন আধার না থাকলে মানুষ বুঝতো কি করে আলোর প্রয়োজনীয়তা। কপালে পুনরায় উষ্ণ পরশ পেয়ে দিয়া প্রশ্ন ছুড়ল, সন্দেহ করছিলেন বুঝি মামা বলাতে? জেলাস।
ভাবছি কোন মামা আছে বাড়িতে। ঘরে মিষ্টি রেখে গেলে মালিকের এমনিতেই চিন্তায় ঘুম হয় না, যদি পিঁপড়া ধরে। আপনি বুঝি আমার মালিক? তোমার মালিক, আমার মালিক, সবার মালিকই তো মহান আল্লাহ। বলতে পারো তোমার মনের একচ্ছত্র মালিক। এখন যাও প্লিজ, খাবার আনো। অনেকটা পথ নিজে ড্রাইভ করে এসেছি। এরপর বৃষ্টি থেমে গেলে কিন্তু আমি নিরপরাধী। চুরি? শাড়ি পরিয়ে শাহাদ দুহাত সাজিয়ে দিল চুড়িতে, হাত দুটো তুলে মুখের কাছে নিয়ে আদরে ভরিয়ে দিল। দিয়া হেসে বের হতে যাচ্ছে কামরা ছেড়ে, তখনই বলল, আমার ছানাটাকে নিয়ে এসো। আচ্ছা। দিয়া বের হতেই নিজেদের ভেজা কাপড় ধুয়ে বারান্দায় মেলে দিয়ে রুমে এসে দেখলো খাবার নিয়ে এসেছে দিয়া। মেয়েকে কোলে নিয়ে ঝটপট করে খেয়ে নিল। মেয়ে শাহাদকে পেয়ে একবারে কোলে উঠছে, একবার নামছে, একবার কোলে উঠছে তো অন্যবার মাথায়। দিয়া জোর করে কেড়ে নিয়ে মেয়েকে ধমকে বলল, এমন করছো কেন? বাবাকে খেতে দাও। দিয়ার ধমক খেয়ে শাহাদের নাকে মুখে খাবার উঠে গেল। পানি পান করে জোরে বলল, তোমার কি সমস্যা? আমি এতে অভ্যস্ত। খাওয়া ইতিমধ্যে শেষ। এদিকে রাজকন্যা গাল ফুলিয়ে কান্না শুরু করেছে। ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, বাবা মা। এরপর যে নিজের কি ভাষা উচ্চারণ করলো তা বোঝার সাধ্য নেই। এতটুকু পরিষ্কার, দিয়াকে নিয়ে নালিশ করছে শাহাদের কাছে। মেয়েকে বুকে জড়িয়ে চোখে মুখে হাতে আদর দিয়ে ভরিয়ে দিতেই মেয়ে খুশি। দিহার দিকে চোখ পাকিয়ে তাকালো শাহাদ। রাখি এসে প্লেট গুছিয়ে নিল। মেয়ের কান্না থামিয়ে বলল, চলো বের হবো। রাখি এবং কল্পনা হাজির হলো। রাখি শাহাদের ইশারা বুঝে বলল, দুলাভাই, আমরা তো দিয়া আপাদের খামার বাড়িটা দেখি নাই, আমাদের নিবেন? দিয়া চেয়েছিল সময়টা একান্তে কাটাতে, এখন হবে না বুঝতে পেরে এদের বারণ করলো না। মুচকি হেসে বলল, সবাই চলো। দীর্ঘশ্বাস ফেলল শাহাদ, কারণ ও নিষেধ করলে ভাবতো সব শাহাদের প্ল্যান। এই বাড়িতে সামলানো যাচ্ছে না, ওই বাড়ি একা গেলে তো পাগলামি বেড়ে যাবে। এদিকে মেয়ে থাকবে শাহাদের কোলে, দিয়ার পাগলামি সামলাতেই বেগ পেতে হবে। মেয়েকে এই বাড়িতে রেখে যাওয়ার পক্ষে সে নেই। মেয়ে মানুষের একমাত্র নিরাপত্তা প্রদান করতে পারেন আল্লাহ তাআলা, তারপর ওর বাবা মা। তাই রাখি এবং কল্পনাকে সুকৌশলে বলে রেখেছিল যেন ওরাও যেতে চায়। পরিকল্পনা সফল হওয়াতে প্রশান্ত হলো মন। গন্তব্য এখন খামার বাড়ি। রাস্তায় কাদা মাটি খুলে ফেপে উঠেছে। গাড়ি একটু যায় তো আরেকটু চাকা টিপে যাচ্ছে। ড্রাইভার গাড়ি উঠাতেই পারছে না। এখন উপায় একটাই, গাড়ি রেখে যেতে হবে নতুবা ফিরে যেতে হবে। দুটো গাড়ির একই অবস্থা। বৃষ্টি থেমেই গেল। দিহার নীরবতা সায় দিচ্ছে ঝড় অন্যদিকে উঠতে পারে। বৃষ্টি থেমে যাওয়াতে তো কারো কোনো হাত নেই। গাড়ি দরজা খুলে মেয়েকে নিয়ে বেরিয়ে এলো এমপি। দিয়াকেও বের হতে বলল। দেখা দেখি কল্পনারাও গাড়ি থেকে বের হয়ে শাহাদের পিছু নিল। কল্পনার স্বামী সালিফ বলল, দুলাভাই, আমরা আর গাড়ি নিয়ে আগাতে পারবো না। শাহাদ প্রশ্ন করল, তাহলে উপায়? ভ্যান, রিক্সা অথবা দুটো মানব চাকা। কত দূর এখান থেকে? প্রায় 3 কিলো। এই বৃষ্টির রাস্তায় ভ্যানও তো অসম্ভব। দিয়া ব্যাগ থেকে ফোন বের করলো, কার যেন নাম্বার ডায়াল করলো। এর মাঝে ফোনও চলে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছিস? ওই পাশ থেকে প্রতি উত্তর, আলহামদুলিল্লাহ। কি মনে করেন? ভাই, আমাকে একটা ভ্যান ম্যানেজ করে দিতে পারবি? মনোহরপুর এসেছি, রাস্তায় কাদা। কোথায় আটকে আছিস? মুন্সিরহাটের ধান ক্ষেতের রাস্তায়। থাক, ম্যানেজ করছি। দিয়া ফোন রাখতেই দেখতে পেল ড্যাব ট্যাব করে সব কটা চোখ ওর দিকে চেয়ে আছে। গমগমে গলায় প্রশ্ন ছুড়ল, কি? আশিক। দাঁত কিরমির করে শাহাদ বলল, ওই ডাক্তার ছেলেটা না? আবার কেন? আমাকে অকর্মক মনে হয় যে অন্য মানুষের সাহায্য লাগবে। এভাবে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। প্রয়োজন হলে হেঁটে যাব, আমি কোনো আশিকের হেল্প নিব না। সামনে হাঁটো। দিয়া থমকে আছে। এর মাঝে শাহাদ কয় পা এগিয়ে গিয়েছে। পুনরায় পিছিয়ে দিয়ার হাত ধরে টেনে নিয়ে আগানো শুরু করলো শেহজাকে নিয়ে। পেছন ফিরে সালিফকে বলল, কারো অপেক্ষায় না থেকে হাঁটা ধরুন, এভাবে দাঁড়িয়ে থাকলে রাত হবে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কল্পনা, রাখি এবং সালিফ
মুখ লুকিয়ে হাসছে। দিয়া থমথমে মুখে ধূপ ধাপ পা ফেলছে, মনে হচ্ছে কেউ টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। শাড়ি সামলে কাদায় হাঁটা ভীষণ কষ্টকর, তবুও মুখটাকে ফুলো লুচির মতো করে রেখেছে। তাল গাছের নিচে এসে সাহাদ থামে, দেয়ার কোলে মেখে দিল। আশেপাশে তাকিয়ে দেখলো কোনো রিক্সা বা ভ্যান আছে কিনা। না, কিছুই পেল না। অবশেষে শাহেজা শুদ্ধ ওর মাকে 5 কোলে তুলে নিল। মেয়ের মায়ের চোয়াল ঝুলে গেল সামনে, চোখ নিবদ্ধ রেখে বলল, পড়বে না, আমার দায়িত্বে আছো। মেয়েকে ধরো শক্ত করে। মেয়েটা এভাবে চিত হয়ে থাকলে বমি করে সব ভাসাবে। বাড়ি থেকে খাইয়ে এনেছি। তৎক্ষণাৎ সামনে একটা গ্রামীণ রিক্সা এলো। মা এবং মেয়েকে নামিয়ে দিল। শহরের রিক্সা থেকে নকশায় ভিন্ন আদল। সাহাদ ডাক দিল। যাবেন? রিক্সা থেমে আগাগোড়া ভালোভাবে দেখে মাথা কাত করে প্রশ্ন করলো, কই যাইবেন? দিয়ার দিকে তাকাতেই দিয়া উত্তর দিল, খামার বাড়ি। রিক্সা চালক উত্তর দিল, ওইখানে তো অহন কেউ থাকে না। মুরাদ সাহেব আর তেনা বউ মরিয়া যাইবার পর মাইয়াডা দাদার বাড়ি আছে। মাঝে মাঝে ওনার ভাই মানুষ পাঠাইয়া পরিষ্কার করায়। সাহাদ বিরক্ত নিয়ে বলল, আপনি যাবেন? হ হ জামু মামা, চলেন। দিয়া রিক্সায় উঠে বসে। এরপর সাহাদ মেয়েকে কোলে নিয়ে বসে। প্রথম চাকা ফেলতেই রিক্সা নড়ে উঠল। মেয়েকে শক্ত করে ধরে বসতেই দেখে মেয়ের মা ওর হাত আঁকড়ে ধরেছে। সহধর্মিনীর কাঁধের উপর হাত ঘুরিয়ে নিজের কাছে এনে মিশিয়ে নেয়। আওয়াজ ছাড়লো, মামা একটু আস্তে চালাবেন, দুটো বাচ্চা সামলানো কষ্ট। রিক্সা চালক মুচকি হেসে ঘাড় কাত করলেন। যেতে যেতে অনেক কথাই বললেন। আকাশে মেঘের পুনরায় ঘন ঘটা শুরু। সাহাদ মনে মনে প্রার্থনা করলো বৃষ্টিটা যেন বাড়ি গেলেই হয়। এখন হলেই মেয়েটা ভিজে যাবে। বাড়ির কাছাকাছি আসতেই ঝমঝমিয়ে শুরু হয়ে গেল বাড়ি ধারা। দিয়া আঁচল তুলল মেয়ের মাথায়। ভাড়া মিটিয়ে সাহাদ এবং দিয়া ছুটল বাড়ির দিকে। চারদিকে গাছ, মাঝে একটা সরু সিমেন্টের রাস্তা, উপরে ছাউনি দেওয়া। বাড়ির মেইন গেট খোলা দেখে বুঝলো কল্পনারা আগেই পৌঁছে গেছে। সামনে ঢুকতেই এই সৌন্দর্য দেখার জন্য সাহাদ মোটেও প্রস্তুত ছিল না। মঈন সাহেব বাগানের মালিককে আগেই পাঠিয়েছে সব গুছিয়ে রাখতে। আশেপাশে এত ফলের গাছ, বিভিন্ন রকমের ফুল পড়ে আছে ঘাসে। সত্যি একটা টিনের রাজপ্রাসাদ বানিয়েছেন শ্বশুর মশাই। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মেয়েকে কোলে নিয়ে দিহাকে প্রশ্ন করলো, ভিজবে? সবাইকে বাড়ি ঘুরে দেখতে বলে দিয়া সাহাদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে নিজের কামরার দিকে। রুমে এসে দরজা আটকে শাহেজার জামা বদলে দিল। বাচ্চাটা স্থির হয়ে বসছে না, ছটফট করছে এদিক সেদিক যেতে। রুমের ডান পাশে কর্নারে গিয়ে দুয়ার কাটা উঠিয়ে আর একটা দরজা খুলে দিল। এতেই যেন উন্মুক্ত হলো এই বাড়ির প্রকৃত রহস্য। ছোট একটা পদ্মপুকুর, ঘরের ভেতর থেকেই দেখা যাচ্ছে পুকুরে বিচরণ করছে রাজহংসী ও উদ্ধর। পদ্মতে ভরা পুকুর, ঝনঝন করছে বৃষ্টির ফোঁটা টিনের চালে। ভেজা মাটির সোদা গন্ধ, বেল গাছের পাতা বেয়ে টুপটুপ করে পানি পড়ছে বসার জায়গাতে। সাহাদের কোলে মেয়েকে দিয়ে দুহাত মেলে নেমে পড়ল বাড়ির উঠোনে। মুরাদ মজুমদার মেয়েকে ঠিক কতটা ভালোবাসতেন এখন সাহাদ অনুমান করতে পারছে। ছোট্ট রাজ্য বানিয়ে দিলেন মেয়ের জন্য। ধারণা ছিল শাহেজা ওর কাছে ওর সবটা জুড়ে। এখন বুঝতে পারলেন দিয়া মুরাদের কতটা জুড়ে ছিল। এতটা বছর দিয়ার বাবা বিনা এই মেয়ে কিভাবে টিকে ছিল। শাহেজা হাতে দেখাচ্ছে দিয়ার কাছে যাবে। সাহাদ জোর করে আটকে রেখেছে মেয়েকে। দিয়া বৃষ্টিতে ভিজেই চলেছে। এই মেয়ে নির্ঘাত শয্যাশায়ী হবে। যেভাবে টানা ভিজেই যাচ্ছে। দিয়া চিৎকার দিয়ে বলল, এমপি সাহেব, আপনি যেখানটা দাঁড়িয়ে আছেন সেখানে বাবাজান দাঁড়িয়ে থাকতেন, আমি এইখানে ভিজতাম। আমি যেন পুকুরে নেমে আমার জন্য শালুক তুলে আনতো, এরপর আমরা মা মেয়ে ভিজতাম। এই যে বেলগাছটাতে 12 মাস বেল ধরতো, টেবিলে সাজানো থাকতো বেলের শরবত। বাবাজান বৃষ্টিতে ভিজতেন না। একদিন বাবাজান বলেই বসলেন, একদিন আমি আর আমার মেয়ের জামাই বসে বেলের শরবত খাবো। সেদিন আর আমি একা থাকবো না। তোমরা মা মেয়ে আমাকে ফেলে দিচ্ছ তো, সেদিন আমি দেখে নিব। নিশ্চুপ সাহাদ অনেকদিন পর চোখ দুটো ভারী হয়ে এসেছে। শাহেজাকে বুকের সাথে চেপে ধরেছে। শাহেজাকে
দিয়ার সাথে কল্পনা করতেই অন্তরাত্মা কেঁপে উঠল। একা এই দুনিয়াতে মুরাদ আমিরা ছাড়া ওর ফারহা ঠিক কতটা অসহায় ছিল। নিজেকে সামলাতে না পেরে ছেড়ে দিল চোখের জল। সামনে তাকিয়ে দেখে দিয়া কাদার মধ্যে বসে পড়েছে। শাহেজা কাঁদছে ওদিকে যাবার জন্য। মেয়েকে সামলে পুনরায় সামনে তাকালো। তাকিয়ে দেখে দিয়া নেই। হন্তদন্ত হয়ে এদিক সেদিক চোখ বুলালো। ছুটে গিয়ে দিয়ার রুমের দরজা খুলে কল্পনাকে ডেকে শাহেজাকে দিল। রুমে এসে বৃষ্টিতে নিজেই নেমে গেল। আশপাশটা গাছপালায় ভর্তি। হঠাৎ চোখ গেল পুকুরে। ভেতরটা কেঁপে উঠল। দিয়ার আঁচল ভাসছে। ঝাঁপিয়ে পড়ল পুকুরে। যা ভেবেছিল এই মেয়েকে সামলানো যাবে না, তাই হলো। পানিতে ডুব দিয়ে হাতরে কোমর জড়িয়ে জোর করে উঠালো। উঠবে না বলে ধাপাধাপি করছে পানিতেই। ধমকে বলল, তাই পাগল হলে মেয়ে, কি করছিলে? দিয়ার মুখে হাসি, চোখ ঝাপটা, দৃষ্টি স্থির সাহাদের মাঝে। রাজহংসীগুলো ঘিরে ধরেছে তাদের। দিয়া হেসে বলে, এই বিষয়ে আমার মনে হচ্ছে আমি এখানে আমি জানের ছোঁয়া পাচ্ছি। উঠোনে টিনের চালে বাবাজানের গন্ধ। যখন ডুব দিলাম মনে হলো আমি যেন আমায় কোলে তুলে আদর করছে। কেন দিলেন না আর একটু ডুবে থাকতে? বারবার চোখের পলক ফেলা মেয়েটির এক গালে হাত রেখে আদরে ভঙ্গিতে বলল, চলো ফারা, আম্মি যান, বাবা যান আমাদের জন্য অনেক দোয়া করেছেন। ওনারা থাকলে কি তোমাকে এভাবে বেপরোয়াভাবে থাকতে দিতেন? এই যে পুকুরে ঝাঁপ দিচ্ছ, বৃষ্টিতে ভিজেই যাচ্ছ, তুমি অসুস্থ হলে যে শেহজা অসুস্থ হয়ে যাবে। দিয়া হাসে আর বলে, আপনি একদম বাবাজানের মতো। বাবাজানও আম্মি জানকে বলতো। আমিরা জানে মান, আপনি কি এভাবে ভিজবেন আর পুকুরে সাঁতরে যাবেন? আপনাকে দেখে তো মেয়েটাও দুষ্ট হচ্ছে। অসুস্থ হয়ে পড়বে যে আমাদের মাটা। পদ্ম পুকুরের মাঝে কপত কপতিদের এত সুন্দর দৃশ্য হয়তো কখনো কেউ দেখবে না, দেখার সুযোগ হবে না। কল্পনা এবং রাখি শাহজাকে নিয়ে কামরায় আসতেই চক্ষুবদ্ধ হলো এই মনোরম সদৃশ্য। কল্পনা ফোন বের করে দুটো ছবি তুলে নিল। ছবি তুলেই বের হয়ে গেল কপত কপতিদের ব্যক্তিগত কামরা থেকে। দিয়াকে কোলে নিয়েই পুকুর থেকে উঠে আসলো। কপালে অধর ছুঁয়ে দিল প্রিয়সীর। দিয়া বুকের সাথে কতগুলো পদ্ম জড়িয়ে রেখেছে। শাহাদের বুক থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। পৃথিবীর সবটুকু ভালোবাসা ঢেলে দিলেও এই মেয়ের শূন্যতা অপূরণীয়। নিজেকে এখন বড্ড অপরাধী লাগছে। এতদিন অপরাধ বোধ ছিল 2 বছর এই মেয়েকে সাজা দেওয়ার। এখনকার অপরাধ বোধ হলো এই মেয়েকে সারা জীবন ভালো না রাখতে পারার, সেই ক্ষমতা না থাকার। দোজাহানের সমস্ত সুখ এনে ওর সহধর্মিনীর পায়ের কাছে বিছিয়ে দিলে যে ওর সে কি ভাগ্য পূর্ণ হবে না, সে কথা এখন যথেষ্ট জানা হয়েছে। কারণ ওর দুনিয়া জাহান তো ছেড়ে চলে গিয়েছে 8 বছর আগে। এই 8 বছরে মেয়েটা শতবার ভেঙেছে, সহস্রবার নিজেকে গড়েছে, সেরা স্ত্রী হয়েছে, সেরা মা হয়েছে। শাহাদ ইমরোজ তুচ্ছ প্রাণী, অধম স্বামী। ওর কোনো যোগ্যতা নেই এই নারীর অর্ধাঙ্গ হবার। এই নারীকে অর্ধাঙ্গী হিসেবে পেয়েছে বলে কত সহস্র সময় শোকরানা আদায় করলেও ওর আত্মা শান্তি পাবে? আদৌ কি সময়ের হিসেব হবে? সুলতানা কবির ডাইনিং রুমটাকে ইলাহি আয়োজনে ভরিয়েছেন। শেফালিকে শক্তপোক্তভাবে বারণ করেছেন যেন ঘর থেকে বের না হয়। কলিং বেল বেজে উঠল। রায়হান সাহেব উঠে দাঁড়ান। দরজায় সবাইকে দেখে এগিয়ে গিয়ে আগে জড়িয়ে ধরেন নোমানকে। নোমান বিব্রত বোধ করে। সাবেক শ্বশুর এভাবে তাকে আগলে নেবে ভাবেনি। এরপর শাহিন এবং পাভেলকে জড়িয়ে ধরেন। দুপুর 2টোয় এয়ারপোর্টে নেমেছে, সাথে পাভেলও আছে। সুলতানা কবির উকি দিয়ে মুখে হাসি রেখে 3 ছেলেকে জড়িয়ে ধরেন। 3 জনের মাথায় হাত বুলিয়ে বলল, আমার 3 মানিক, আয় ভেতরে আয়। ছেলেদের ছেড়ে নওরিনকে জড়িয়ে ধরে কপালে আদর দিয়ে বলে, বৌমা, তোমাকে অনেক মিস করছি। আমার সংসারে চাঁদ সূর্য দুটোই আমার থেকে দূরে ছিল এতদিন। এখন আসার সময় হয়ে এলো বলে চাঁদটা যে প্রথম হয়ে গেল। এবার বাবুর আব্বু। সোফায় বসে হাসতে হাসতে রায়হান সাহেব বললেন, এবার তাহলে সূর্যকে আসতে বলো। বাকি যা পরীক্ষা এই বাড়ি থেকে দেখ। বাড়িটা যে শূন্য সবাইকে ছাড়া। আমার শেরজাদি ভাই তাও নাই। পরিপূর্ণ বাড়ি দেখে শেষ নিঃশ্বাস নিতে চায়। শাহিন, পাভেল এবং নোমান কপট চোখে তাকাতেই বলল, মজা করেছি, এমন করে তাকাস কেন? সবাই ফ্রেশ হয়ে নে।
তোদের মা অনেক মজার খাবার রেঁধেছে, একটু চেখে দেখবো ভাবলাম, ছুতেই দিল না। উল্টো গলা ছাড়ে, আগে আমার ছেলেরা আর ছেলের বউ আসুক, এরপর একসাথে। এখন তোরা এই বুড়ো বাপের উপর কৃপা করে তাড়াতাড়ি আয়। হেসে তিনজনই ফ্রেশ হতে চলে গেল। শিফা, আফিয়া, তাহি টেবিল গুছায়। লিমন এখন সুলতানা মানজিলে আছে। সবাইকে বুঝিয়ে ম্যানেজ করে নেয় সাহাদ। রত্নাও ছেলেকে বাইরে রাখতে চাচ্ছে না, এখানে নিরাপদ, দেখাশোনা কে করবে? তাহি দুবেলা ডক্টর নিয়ে এসে দেখে যায়। এই অনেক ভাব মরা ছেলেটার জন্য। মাথার উপর ভাসুর এবং সাহাদ থাকাতে রত্না নিশ্চিন্তে থাকে। সুস্থ হয়ে উঠলে আর কখনো বাইক চালাতে দেবে না। সব দোষ এই বাইকের। সাহাদের সাথে কথা বলে লিমনের বাইক চালানো বন্ধ করতে হবে। খাবার টেবিলে সব খাবার লোভনীয়। ঘরণীরা দাঁড়িয়ে নিজেদের মানুষগুলোকে খাওয়াচ্ছে। হাতের রান্নার প্রশংসা কে না শুনতে চায়। ছেলেরা সরাসরি জানালো নিজেরা নিয়ে খাবে। সুলতানা কাবিরকে বসতে বলায় বসলেন না তিনি। শাহিন প্রিয় চিংড়ির মালাইকারিটা মুখে দিয়ে বলল, আহ কি স্বাদ! মালয়েশিয়াতে কাছাকাছি খাবার পাওয়া গেলেও চিংড়ির মালাইকারিটা পাওয়া যায় না। এই কয়টা দিন অনেক মিস করেছি। পাভেল নীরব ভূমিকা পালন করছে, নিজের মতো খাচ্ছে। শিফা এসে একটা রোস্ট তুলে দিল। এখন চুপচাপ খেয়ে নিচ্ছে, কোনো কথাই বাড়ানো যাবে না, কথায় কথা বাড়বে। নোমান খাসির কলিজা ভুনা নিয়ে মুখে পড়লো পোলাও দিয়ে মাখিয়ে। আচমকা টেবিলে সবাই চুপ হয়ে গেল। অভ্যাসবশত কাজটা করেছে সবাই, বুঝতে পেরেছে এই বাড়িতে খেতে বসলে সবার আগে কলিজা ভুনা দিয়েই শুরু করতো। কিছু একটা টের পেয়ে সুলতানার দিকে তাকিয়ে হেসে বলে, মা শুনেন, আমি মানুষটার জীবনসঙ্গী হয়তো বদলে ফেলেছি, তবে ছেলেটা আপনারই আছি। তাই আপনার হাতে সেই স্বাদ অভ্যাস ভুলিনি, আর বলবো না। তারপর টমেটো চাটনি নিল। মুখে দিয়েই বুঝতে পারলো এটা কার বানানো। খেতে খুব মজা হলেও বেশি খেলো না। সবার খাওয়া শেষ হলে শিফার বানানো ডেজার্ট একটু পরে সবাই মুখে তুলছে। শাহিন আর নোমান প্রশংসা করতে করতে মুখের ফেনা বের করে ফেললো। আহ, শিফা এবার তোকে বিয়ে দেব, এত ভালো হয়েছে পায়েসটা। নোমানের কথায় শিফা লজ্জা পেয়ে পাভেলের দিকে তাকায়। পাভেলের মাথা নোয়ানো। কিছু ইঙ্গিত পেয়ে নোমান পাভেলকে ডাকে। দেখতে পায় ছেলেটার মুখটা মলিন। বুঝতে পারলো নিজের মতো ভুলটা বন্ধুও করতে বসেছে। খাবার শেষে পাভেলের চিলে কোঠা খোলা হলো বিশ্রামের জন্য। পাভেল চলে যাবে বলাতে ধমক দিল সুলতানা। সুলতানা বেরোতেই নোমান বিছানায় শুয়ে হেসে বলল, মামা আমার মতো একই ফাঁদে পা দিছস? মানে তুই ভালোবাসিস নাকি তোকে বাসি পিচ্ছিটা? পাভেল চমকে উঠে নোমানের মুখ চেপে ধরল। আশপাশটা দেখে বলল, একদম চুপ, একটা কথা উচ্চারণ করবি না। দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনে উঠে দরজা খুলল। তাকে দেখে শিফা দাঁড়িয়ে আছে বাইরে। নোমান উকি মেরে হেসে দিল। শিফা ধীর গলায় বলল, একটু বাইরে আসবেন? না প্লিজ। নোমানের দিকে তাকিয়ে দেখে সুরাইয়ার সাথে ভিডিও কলে ব্যস্ত, তাই দরজা আপচে ছাদের কর্নারে দাঁড়ালো। সময় নষ্ট না করে শিফা বলল, পাভেল ভাই, না বলে চলে গেলেন কেন সেদিন? এত ফোন দিয়েছি, রিসিভ করেননি, বিপরীতে ব্লক করে দিলেন। আমার অপরাধটা কি? আমার পিছু পিছু ঘোরা। এইভাবে বললেন? আবেগের বয়সে এমন হবে, পরও কয়েক মাস পরেই তো পরীক্ষা, মাথা থেকে এসব বাদ দাও। পড়বো না, বলেন কি হয়েছে? পাভেল কিছুটা দম নিয়ে বলল, বস সেদিন কিছুটা অনুমান করে ফেলেছে তোমার কৃতকর্ম, ভেবেছে দোষ আমার, তাই ছেড়ে দিতে বলেছে চিলেকোঠা। শিফা আঁতকে উঠল, ভয় পেয়ে বলল, আপনি বলেননি আমার দোষ? না। ভাইজান কি মেরেছে আপনাকে? না। আমরা বুঝিয়ে বললে ভাইজান শুনবে। মেজাজ হারিয়ে থমকে পাভেল বলল, তোমার মতো অবুঝ পেয়েছো বসকে? কথা বোঝো না কেন? আমি তোমাকে পছন্দ করি না, কেন পেছনে পড়ে আছো এবং আমার বিপদের কারণ হচ্ছ। বস জানতে পারলে কি করবে তোমার ধারণা আছে? আমার লাশ খুঁজে পাবে না এই তল্লাতে। রেহাই দাও আমাকে, 2 হাত জোর করে বলছি, মাফ করো আমাকে এসব থেকে। শেফালির কথা মনে নেই কি পরিণাম হয়েছে? নোমানকে যত্ন করেছে কারণ দোষটা শেফালির ছিল। আমাকে মেরে কুকুর বিড়ালকে দেবে আমার গোস্ত, কারণ দোষটা আমার। নোমান না বুঝে ভুল করেছে, আমি সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে একই ভুল করে অপরাধী হলে সাজাটাও কল্পনা নিতেও হবে।
যাও সামনে থেকে। চোখের পানি মুছে শিফা হুঙ্কার ছাড়লো। বিয়ে করলে আপনাকেই করব, নতুবা মরে যাব। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।